ফার্মার্স বয় চ্যানেলে সবাইকে ওয়েলকাম। যারা পুরনো স্টুডেন্টস আছো তারা তো জানোই, সোম থেকে শুক্রবার আমি জিকে রাজ্য দর্শন বলে, অর্থাৎ ওই রাজ্য দর্শন ক্লাসে কি হয়, সেখানে কিছু আছে একটা রাজ্য করি। তো আমি তোমাদেরকে সবসময় বলে শুক্রবার যে ডিটেলস জিকে পার্টটা করাই, যে শনিবার রাত 8টার সময় যে রাজ্য দর্শন ক্লাসটা করে ওটা অবশ্যই দেখবে। কারণ রাজ্য দর্শন ক্লাস যদি নিয়মিত করতে পারো তাহলে কি রাজ্য, অঙ্গরাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কমপ্লিট করাবো। রাজ্য দর্শন ক্লাস সমস্ত শেষ হওয়ার পরে তোমরা দেখবে জিকে পার্টটা একদম ইজি লাগছে। 70% জিকে ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে তোমাদের রাজ্য দর্শন ক্লাস থেকে। এই জন্য বলি রাজ্য দর্শন ক্লাস। দেখো তোমরা অনেকে ভাবো হ্যাঁ দাদার কাছে পড়লে আমরা কি শিখবো বা কিভাবে দাদা পড়াবে। তারা জানোই যে আমি কিভাবে পড়াই। তোমাদের বায়োলজি আমি শেষ করেছি। প্রথমে যখন আমি শুরু করেছিলাম তোমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে কিভাবে, আবার বায়োলজি শেষ করার পরে জিজ্ঞাসা করেছি যে বুঝতে পেরেছো কিনা। তোমরা সবাই বলেছো হ্যাঁ দাদা তুমি যেভাবে পড়িয়েছো পুরো একটা বিষয়ের ডিটেলস আলোচনা করে আমরা খুব ভালো বুঝেছি। তো আমি প্রত্যেকটা পার্ট, আর আমি জিকে আমরা হয়তো অনেকে প্রথম যখন পড়াশোনা করি, দেখো তোমাদের ক্ষেত্রে হবে, আমি যখন নিজেও করেছি তখন একটা ব্যাপার হতো যে জানতাম জিকে পড়তাম। এবার জিকে কিভাবে পড়ো সেটা যেন, আমি মুখস্থ বিদ্যা করতাম সেইভাবেই জিকে পড়তাম। কিন্তু দেখো পড়াশোনার সিস্টেমটা ওটা নয়। পড়াশোনা আমি যে সিস্টেমে তোমাদের নিয়েছি এই সিস্টেমটা ফলো করো, তাহলে কি সঠিকভাবে জিকে নিয়ে যে কোনো চাকরির পরীক্ষা দেখো 95% 40 নম্বরের থাকে জিকে, 40 মার্কস জিকে থাকে। তাহলে সেই জিকে পার্টটা যদি খুব ভালো করে না জানি আমরা, ওই মুখস্থ হলে কি এখান থেকে একটা ওখান থেকে একটা করলে কি হবে, সব গুলিয়ে যাবে, শেষ পর্যন্ত মাথায় থাকবে না কিছু। তো আমার পড়ানোর সিস্টেমটা আমি তোমাদেরকে আগেও বলেছি, যারা আমার কাছে, যেমন আমি যে টিউশন পড়াই, যে যারা 9, 10 বা 11, 12 বিএ ক্লাস, কি হয় সবসময় একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, বিস্তারিত আলোচনা করি, যাতে ওই বিষয়টা সম্পর্কে কোশ্চেন এলে তোমরা পারবি। তো চাকরির ক্ষেত্রে আমি যখন জিকে পড়াচ্ছি তখন আমি সেইভাবেই আলোচনা করব। তো তোমাদের একটা কথাই বলবো যে আমার উপর ভরসা রাখো, আর আমি যে সিস্টেমে তোমাদের পড়াতে চাইছি সেটা ফলো করে দেখবে জিকে একটা স্ট্রং জায়গা হবে। এরপর আমি জিআই পার্টটাও আমি করিয়ে দেবো, আশা করি কোনো অসুবিধা হবে না। তো দেখো আমারটা যেটা বলছি, দেখো আমি কোনো পার্টটা আমি এখানে একটা যে এখানে দেখো একটা গাছ, কাণ্ড, ফুল, পাতা, ফল, ভালো করে বুঝবে। দেখো আমি তোমাদের কিভাবে পড়াতে চাই সেটা ভালো করে বোঝো। তোমাদের পড়াবো যে শিকড় থেকে একটা কোশ্চেন, পাতা থেকে একটা কোশ্চেন, ফল থেকে একটা কোশ্চেন, ফুল থেকে একটা কোশ্চেন, কাণ্ড থেকে একটা কোশ্চেন। এই সিস্টেমটা আমি নিজেও ফলো করিনি, তোমাদেরও ফলো করতে বলবো না। দেখো আমি যেভাবে পড়াশোনা করেছি তোমাদেরকে আমি সেইভাবে পড়াশোনা করাবো। ব্যাপারটা হচ্ছে দেখো আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে, আমি যখন শিকড়, তো এই শিকড় পার্টটা আমি পুরো বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ এখান থেকে পুরো আমি ডিটেলস আলোচনা করব। এখান থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে সবকিছু আমি কমপ্লিট করব। অর্থাৎ শিকড়, গাছের শিকড় হয়ে গেল। দেখো আমি গাছ দিয়ে তোমাদের পুরো ডিটেলস আমরা জানলাম। এবার দেখো গাছের ঠিক উপরে দেখো কাণ্ড, এই যে কাণ্ড, তাহলে কাণ্ড সম্পর্কে খুব ভালো, শিকড় সম্পর্কে বুঝিয়েছি। এবার কি করলাম, শিকড় সঙ্গে ঠিক কাণ্ডের টাচ আছে, ঠিক আছে, শিকড়ের সঙ্গে ঠিক কাণ্ডের টাচ আছে, অর্থাৎ শিকড়ের উপর পার্টটাই কাণ্ড রয়েছে। তাহলে আমি যদি কাণ্ড সম্পর্কে আলোচনা করি, এটার সঙ্গে এটার টাচ আছে, গেল। এবার কাণ্ড হয়ে গেল। এবার আমি কি করব, দেখো কাণ্ডের সঙ্গে রয়েছে পাতা, পাতার সঙ্গে টাচ, তাহলে সম্পর্কে এবার আমি আলোচনা করব, পাতা সম্পর্কেও পুরো ডিটেলস আলোচনা করব, শিকড় সম্পর্কে আলোচনা করব, কাণ্ড সম্পর্কে তার সঙ্গে টাচ রয়েছে কি পাতা রয়েছে, কি পাতার সঙ্গে টাচ রয়েছে দেখো ফুল, তাহলে পাতার সঙ্গে ফুল, ফুলের সঙ্গে কি টাচ রয়েছে ফল। তাহলে আমি এক একটা পার্ট নিয়ে যখন আলোচনা করব তাহলে সেই পার্টটা পুরো বিস্তারিত আলোচনা করব, যাতে করে যে ওখান থেকে কোনো কোশ্চেন তোমাদের মিস না হয়। তাহলে তোমরা কিন্তু যখন চাকরি পরীক্ষা কোশ্চেন আসবে, ধরো কোশ্চেন এলো কিন্তু তোমরা কেন মুখস্থ বিদ্যা হয়তো কদিন পড়ার পর ভুলিয়ে যাবে বা মনে থাকবে না, তখন কি হবে যে আমরা রিলেট করে করে পড়তে পারবো, এটার সঙ্গে এটা এটার সঙ্গে কি ছিল, এই ব্যাপারগুলো রিলেট করে করে পড়াশোনা করতে পারবো। আমি সবসময় তোমাদের এই সিস্টেমেই পড়াবো, রিলেট করে করে পড়াশোনা তোমাদের কিন্তু আমি শেখাবো, ঠিক আছে। এইভাবে পড়াশোনা করলে কি বলতো
তুমি শিখতে পারলে সঠিকটা, এবং পরীক্ষা হলে কখনো গোলাবে না। তো এই জন্য বলছি আমার উপর ভরসা রাখো, নিয়মিত ক্লাস করো। আমি বায়োলজি ক্লাস 19টা ক্লাসে শেষ করেছি। যারা নতুন আমার চ্যানেলে আছো, দেখো আমি সবসময় বলি যে এই ফার্মার্স বয় চ্যানেলে আমি সবসময় তোমাদের ফ্রিতেই পড়াবো, ঠিক আছে, কোনো ফিস নেবো না। আমি সবসময় ফ্রিতে পড়াবো। তোমাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে, এই ক্লাসগুলো শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর অবশ্যই বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর দেখো এই ফার্মার্স বয় নামেই আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে। গ্রুপে আমি কি করি, ওই গ্রুপে ক্লাস শুরু হওয়ার আগে আমি ওখানে লিঙ্ক পাঠিয়ে দিই, ঠিক আছে। যদি গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো তাহলে কি করব যে ওখানে লিঙ্ক পাঠিয়ে দেবো, ডাইরেক্ট ওখান থেকেই ক্লাসে অ্যাড হয়ে যেতে পারবে, ঠিক আছে। এই ক্লাসের ডেসক্রিপশন লিঙ্কটা আছে, তোমরা ওখান থেকে জয়েন হতে পারো। দেখো আজ আমি ক্লাস করাবো, আমি চার্টার অ্যাক্ট, দেখো আমি ইন্ডিয়ান পলিটি ক্লাস করাচ্ছি। ইন্ডিয়ান পলিটি আজকে ক্লাস নম্বর 4, 4 নম্বর ক্লাস আজকে করাবো। 3টে ক্লাস হয়ে গেছে। যারা নতুন দেখবে তারা প্রথম ক্লাস থেকে দেখবে। বায়োলজি 19টা ক্লাস হয়েছে, প্রথম পরপর ক্লাসগুলো দেখবে, সব প্লে লিস্টে আছে। তো দেখো আজ করাচ্ছি আমি ইন্ডিয়ান পলিটি 4 নম্বর ক্লাস। তাহলে কি আমি দেখো চার্টার অ্যাক্ট তোমাদের করিয়েছি। চার্টার অ্যাক্ট 1853 ফুল আমি কমপ্লিট করতে পারিনি, কিছুটা বাকি ছিল। আজ আমি ওখান থেকে স্টার্ট করব। দেখো চার্টার অ্যাক্টে আমি কি কি করিয়েছিলাম সেটা একটু ভালো করে বোঝো। চার্টার অ্যাক্টে তোমাদের আমি করিয়েছিলাম, চার্টার অ্যাক্ট 1853 করিয়েছিলাম। এই এক দ্বারা আইনগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি, একটা লেজিসলেটিভ আর একটা বলেছিলাম এক্সিকিউটিভ। আর এই উভয় থাকতো কার হাতে, গভর্নর জেনারেল কাউন্সিলের মধ্যে। ভারতীয় কিন্তু যুক্ত ছিল না। দেখো এগুলো আমি আগের দিন করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাদের ক্লাস নাম 3তে আমি করিয়েছি। পরবর্তীকালে 6 জন ভারতীয়কে যুক্ত করা হয়। তারপরে কি বলেছি যে এই এক দ্বারাই সমস্ত ভারতীয় সিভিল সার্ভিস এক্সামে সুযোগ করে দেওয়া হয়। এর আগে এক্সাম হতো কোথায়, সিভিল দ্বারাই ভারতেও সিভিল সার্ভিস এক্সাম দেওয়া যেত। তারপরে কি বলেছে তোমাদের, এই এক দ্বারাই 1854 খ্রিস্টাব্দে গঠিত হয় কি, যে ভারতীয়কে গভর্নর জেনারেল অফ কাউন্সিলের মধ্যে যুক্ত করা হয়েছিল তারা ছিল কোথাকার বলে দিয়েছিলাম, কোথায়, বেঙ্গল, মুম্বাই, মাদ্রাস আর আগ্রা ছিল। কত সালে যুক্ত করা হয়েছিল, 1853 খ্রিস্টাব্দে। এই পর্যন্ত আমি পড়িয়েছিলাম। তারপরে দেখো পরে পয়েন্ট লেখো। পরে পয়েন্ট লেখো চার্টার অ্যাক্ট 1853 বাকি পয়েন্ট লেখো। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসিকে বলা হয়, লর্ড ডালহৌসিকে বলা হয়, লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। তাহলে লর্ড ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। এনার দ্বারাই কি কি করা হয়েছিল ভালো করে বুঝবে। লর্ড ডালহৌসিকে কি বলে, লর্ড ডালহৌসিকে কি বলা, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। তারপরে পয়েন্ট লেখো, লর্ড ডালহৌসি কি কি করেছিলেন, দেখুন ভারতে কি কি করেছিলেন তিনি। লর্ড ডালহৌসির দ্বারা কি, সড়ক পথ, তিনি কি কি করেছিলেন ভারতে, সড়ক পথ। তিনি ভারতে কি কি করেছিলেন ভালো করে লিখে নাও। সড়ক পথ, টেলিগ্রাফ, পোস্ট অফিস, সড়কপথ, টেলিগ্রাফ, রেলপথ,
স্থাপন করেন, রেলপথ স্থাপন করেন। কি বললাম ভালো করে বোঝো। লর্ড ডালহৌসিকে বলা হয় কি ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, স্টার দাও। তারপর কি বলেছে এনার দ্বারা কি কি করা হয়েছিল, লর্ড ডালহৌসির দ্বারা কি কি করা হয়েছিল, সড়কপথ, টেলিগ্রাফ, রেলপথ স্থাপন করা হয়েছিল। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রেখো, এই রেলপথ, রেল লাইন, রেল লাইন বিস্তারের জন্য দরকার ছিল কি ভূমি। তাহলে রেলপথ বিস্তার করো কি ভূমির উপর। আবার রেলপথ তো এরকম আঁকা বাঁকা করলে, এরকম করলে তো হবে না, একটা যতটা স্ট্রেট রোড করা যায় তাই তো সেরকম ভাবে রেলপথ বিছানো হচ্ছিল। এবং রেলপথ যখন বিস্তার করা হচ্ছিল তখন জঙ্গলের মধ্যে নানান উপজাতির অর্থাৎ আদিবাসী আমরা যাদেরকে বলি তাদের বসবাস ছিল। তেমনি একটা গোষ্ঠী ছিল কি সাঁওতাল। তাহলে যখন রেলপথ জঙ্গলের মধ্যে থেকে বিস্তার অর্থাৎ একটা কি বললাম স্ট্রেট রোড লাইন দরকার, সেই হিসেবে রেলপথ বিছানো হচ্ছিল। সেই সময় কি হচ্ছে নানান আদিবাসী যে গোষ্ঠীগুলো তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল জঙ্গল থেকে। যেমন তাদের মধ্যে যেমন সাঁওতালরা রয়েছে, সেই নিয়ে নানান বিস্তার, তাদের উচ্ছেদ করার ফলে নানান বিদ্রোহ হয়েছিল। সেই রকম একটা বিদ্রোহ, দেখো উল্লেখযোগ্য একটা বিদ্রোহ কি আছে তোমরা সবাই জানো, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কত সাল, 1855 খ্রিস্টাব্দ। সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দ মাথায় রাখবে। তাহলে সেই রেলপথ বিস্তারের জন্যই কিন্তু এই সাঁওতালদের উচ্ছেদ করা হয়েছিল। তার বিরোধিতা করেছিল কারা, সাঁওতালরা। তার জন্য বিদ্রোহ করেছিল কত সাল, 1855 সাল। তাহলে এখান থেকে আর কি মনে রাখবো, দেখো এই সাঁওতাল বিদ্রোহ, এই সাঁওতাল বিদ্রোহ, দেখো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা ছিল, প্রধান দুজন নেতা, সিধু, সিধু ও কানু। সিধু ও কানু মাথায় রাখবে, সিধু ও কানু ছিল নেতা। তাহলে দেখো কি করিয়েছি, লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। তারপর বলছি লর্ড ডালহৌসি কি কি করেছে, লর্ড ডালহৌসি সড়কপথ, টেলিগ্রাফ, রেলপথ স্থাপন করেছে। এই রেল লাইন বিস্তারের জন্য কি দরকার হয়েছিল, নানান লাইন বিস্তারের জন্য জঙ্গল থেকে নানান আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছে সাঁওতাল। সেই সাঁওতালরা এই জন্য কি করেছিল, বিদ্রোহ করেছিল। কত সাল, 1855। এর মধ্যে প্রধান নেতা কারা ছিল, সিধু ও কানু। বোঝা গেল। তাহলে এই কোশ্চেন গুলো আসে, দেখো পুরো দেখো তোমাদের মাথায় পুরো সেভ হয়ে যাবে একদম। আমি দেখো পুরো বিস্তারিত আলোচনা সহকারে পড়াচ্ছি, তোমরা প্রত্যেক নোট করবে। লর্ড ডালহৌসির সময় তাহলে আমরা কি কি জানলাম, দেখো ভালো করে বোঝো। লর্ড ডালহৌসি কি করেছিল, সড়কপথ, টেলিগ্রাফ, পোস্ট অফিস, রেলপথ স্থাপন করেছিল। এবং সেই রেল লাইন কি পাতানোর জন্য দরকার ছিল ভূমি। আর সেই ভূমি দখল করার ফলেই হয়েছিল কি নানান বিদ্রোহ। তার জন্য যেমন 1855 সালের কি বিদ্রোহ বললাম, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়, 1855 সালে। প্রধান দুজন নেতার নাম আসে কি, সিধু ও কানু। আর কি হয়েছিল, ডালহৌসির সময় সাবসিডিয়ারি অ্যালায়েন্স জারি হয় লর্ড ডালহৌসির সময়। এখানে বলা হয় কোন রাজা বা জমিদার নিজেদের, দেখো ওই সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কি বলা হয় ভালো করে মাথায় রাখো। সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কি বলা হয়, কোন রাজা, তা ভালো করে বোঝো, কোন রাজা, এখানে কি বলা হয় সাবসিডিয়ারি অ্যালায়েন্সে বলা হয় কোন রাজা কি, কোন রাজা সৈন্য রাখতে পারবে না, সৈন্য রাখতে পারবে না। কোন রাজা কি পারবে না, সৈন্য রাখতে পারবে না। তাহলে কি পারবে, কোন রাজা সৈন্য রাখতে পারবে না। তাদের যদি সৈন্যের দরকার হয় তাহলে কাদের কাছ থেকে, এই ব্রিটিশদের কাছ থেকে কি সৈন্য নিতে হবে। আর কি করেছেন তিনি, তাদের সৈন্যের দরকার হলে কি বললাম যে সরকারের কাছ থেকে নিতে হবে। সরকার তখন কারা ছিল, ব্রিটিশরা ছিল। তারপর আর কি করা আছে, ডালহৌসির সময় জারি হয়, দেখো ডালহৌসির সময় আর কি করা হয়, ডালহৌসির সময় ডাক্টিং অফ ল্যাবস কি, ডাক্টিং অফ ল্যাবস হচ্ছে হরপা নীতি। মাথায় রাখবে কি, হরপা নীতি।
হরপা নীতি চালু হয়। অর্থাৎ ডাক্টিং অফ ল্যাপস অর্থাৎ হরপা নীতি কি, যদি ভালো করে বুঝবে, যদি কোনো রাজা নিঃসন্তান অবস্থায় মারা যায়, যদি কোনো রাজা নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে ওই রাজ্য কাদের হাতে চলে যাবে? সরকারের হাতে চলে যাবে, অর্থাৎ ব্রিটিশদের হাতে চলে যাবে। এই নীতিও কার সময় লাগু হয়েছিল? লর্ড ডালহৌসির সময়। তাহলে মাথায় রাখো কি কি বললাম। লর্ড ডালহৌসির সময় কি কি হয়েছে? লর্ড ডালহৌসির সময় হয়েছে কি? সড়কপথ, টেলিগ্রাফ, পোস্ট অফিস স্থাপন করা হয়েছে, রেলপথ স্থাপন করা হয়েছে। লর্ড ডালহৌসিকে কি বলা হয়? ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। তারপরে কি সাঁওতাল বিদ্রোহ 1855 সালে, সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিল? সিধু ও কানু। তারপরে কি বলেছি? সাবসিডিয়ারি অ্যালায়েন্স জারি হয় ডালহৌসির সময়। এখানে কি বলা হয়েছিল? কোনো রাজা বা জমিদার নিজেদের সৈন্যবাহিনী রাখতে পারবে না, তাদের সৈন্যের দরকার হলে তারা কি করবে? সরকারের কাছ থেকে লর্ড ডালহৌসির সময় জারি হয় ডাক্টিং অফ ল্যাপস অর্থাৎ হরপা নীতি। হরপা নীতিতে কি বলা হয়েছে? এখানে দত্তক পুত্র নেওয়ার নিষেধ করা হয়েছিল, অর্থাৎ কোনো রাজা যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, সে কোনো দত্তক পুত্র নিতে পারবে না। সেই রাজ্য সরাসরি কাদের আন্ডারে চলে যাবে? সরকার, অর্থাৎ ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। দেখো এবার আমরা কি করব? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত? 1858 সাল, অর্থাৎ 1858 সালের ভারত শাসন আইন। ভালো করে বোঝো। এবার আমরা কোন পার্টটা করব? দেখো চার্টার অ্যাক্ট কত? 1853 শেষ করেছি। এবার কি করছি দেখো, গভর্নমেন্ট, আমি দেখো পরপরই তোমাদের ক্লাস করাচ্ছি, যে পরপর স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি, যাতে তোমরা একটার সঙ্গে একটা রিলেট করতে পারো। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত? 1858। এখানে কি বলা হয়েছে? ভারত শাসন আইনকে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নর অফ ইন্ডিয়া। কি বলা হয়? অ্যাক্ট অফ গুড গভর্নর অফ ইন্ডিয়া। তাহলে কি বলা হয়? 1858 সালে ভারত শাসন আইনকে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নর অফ ইন্ডিয়া। যখন ভারতে আসে তখন রুল অফ ক্রাউন নামে পরিচিত হয়। যখন ভারতে আসে এই অ্যাক্ট, যখন ভারতে আসে তখন কি নামে পরিচিত হয়? রুল অফ দ্য ক্রাউন। কি নামে? রুল অফ দ্য ক্রাউন। ক্রাউন নামে পরিচিত হয়। ভালো করে বোঝো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 কি নামে পরিচিত? অ্যাক্ট অফ গুড গভর্নর অফ ইন্ডিয়া, রুল অফ দ্য ক্রাউন নামেও পরিচিত। তারপরে এই অ্যাক্ট সম্পর্কে আর কি জানবো আমরা? এই সময় থেকে সমস্ত শাসনভার কি ব্রিটেনের হাতে চলে যায়। এই সময় থেকেই সমস্ত শাসনভার কার হাতে চলে যায়? ব্রিটেন এর হাতে চলে যায়। এর হাতে চলে যায়। ভালো করে মাথায় রাখো। যে পরীক্ষা কোশ্চেন আসে, কত সালে ভারত শাসন আইন দ্বারা সমস্ত ক্ষমতার অধিকারী ব্রিটেন হয়? তাহলে সমস্ত শাসনভার কার হাতে চলে যায়? ব্রিটেনের হাতে চলে যায়। কোন ভারত শাসন আইন দ্বারা? 1858 সালের ভারত শাসন আইন দ্বারা সমস্ত অধিকার কার হাতে চলে যায়? ব্রিটেনের হাতে চলে যায়। পরের পয়েন্ট লেখো। আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদ শেষ হয়। কি হয়? এই একটা এই ভারত শাসন আইন দ্বারা কি হয়? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদ শেষ হয়।
ইন্ডিয়ার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদ শেষ হয়, তাহলে কি শুরু হয়? শুরু হয় ভাইসরয়ের পদ, শুরু হয় ভাইসরয় পদ, ভাইসরয় পদ। তাহলে ভালো করে বোঝো কি বললাম, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদ শেষ হয়, শুরু হয় কি, কোন এক দ্বারা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে কিন্তু 1858 সালে ভারত শাসন আইন দ্বারা। তাহলে কি বল, ইন্ডিয়ার পদ শেষ হয়, শুরু হয় কি, ভাইসরয় পদ। এখান থেকে এবার জানবে এখান থেকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জানবে। লাস্ট গভর্নর জেনারেল, আমি শর্ট ফর্ম লিখছি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শর্টে তোমরা বুঝিয়ে লিখে নাও। লাস্ট গভর্নর জেনারেল ইন্ডিয়া ও ফার্স্ট ভাইসরয় একই ব্যক্তি ছিলেন, একই ব্যক্তি ছিলেন। ভালো করে পয়েন্টটা মাথায় রাখো। তাহলে আমি কি বললাম, গভর্নর জেনারেলের পদ শেষ হয়, শুরু হয় কি, ভাইসরয়ের পদ। তাহলে লাস্ট গভর্নর জেনারেলও যে ছিলেন, ফার্স্ট ভাইসরয় সেই ব্যক্তি ছিলেন। এবার তিনি কে ছিলেন সেই সম্পর্কে আমরা জানব। তাহলে আমি কি বললাম, লাস্ট গভর্নর জেনারেল ও ফার্স্ট ভাইসরয় একই ব্যক্তি। তিনি কে? তিনি হলেন লর্ড ক্যানিং। তাহলে ভালো করে বোঝো যে লর্ড ক্যানিং যখন গভর্নর জেনারেল পদে ছিলেন, তখনই ভারতবর্ষ থেকে কি হয়, গভর্নর জেনারেল পদ শেষ হয় এবং শুরু হয় কি, ভাইসরয় পদ। এই জন্যই লর্ড ক্যানিংকে কি বলা হয়, লর্ড ক্যানিংকে বলা হয় লাস্ট গভর্নর জেনারেল তথা ফার্স্ট ভাইসরয়। পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার দিয়ে রাখতে পারো যে লাস্ট গভর্নর জেনারেল তথা ফার্স্ট ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং ছিলেন। তাহলে এই এক দ্বারা আর কি করা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ ভারত শাসন আইন 1858 দ্বারা আর কি করা হচ্ছে, এই এক দ্বারা দেখো কি লিখেছি, এই এক দ্বারা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, মাথায় রাখবে এই এক দ্বারা কি করা হচ্ছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট ও ডাক্টিং অফ ল্যাবস শেষ করা হয়। তাহলে কি, এই এক দ্বারা পিটস ইন্ডিয়া অ্যাক্ট ও ডাক্টিং অফ ল্যাবস শেষ করা হয়। তাহলে দেখো এবার আমি ভালো করে মাথায় নাও যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালে কি করা হয়েছিল, একে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নর অফ ইন্ডিয়া। যখন ভারতে আসে তখন রুল অফ নামে পরিচিত হয়, স্টার দিয়ে দিয়ে লেখো প্রত্যেকটা পয়েন্ট। যখন ভারতে আসে তখন কি হয়, রুল অফ ক্রাউন নামে পরিচিত হয়। তারপরে কি বলেছি, এই সময় থেকেই সমস্ত শাসনভার কাদের হাতে চলে যায়, ব্রিটেনের হাতে চলে যায়। সেই ব্রিটেন মানে আমরা জানি ইউকে, কাদেরকে নিয়ে তৈরি হয়, কোন কোন দেশকে নিয়ে, স্কটল্যান্ড, ওয়েলস আর ইংল্যান্ড নিয়ে তৈরি হয়। প্রত্যেকটা পয়েন্ট লিখে নাও। তাহলে কাদের হাতে চলে যায়, ব্রিটেনের হাতে চলে যায়। আর গভর্নর জেনারেল যখনই ব্রিটেনের হাতে চলে গেল, তখনই ব্রিটেন কি করলো, গভর্নর জেনারেল যে পদ ছিল অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হতো, সেই গভর্নর জেনারেল পদ কি করা হয়েছে, শেষ করা হয় এবং শুরু করা হয় কি, ভাইসরয় পদ। এখানে পয়েন্ট কি লিখিয়েছিলাম যে লাস্ট যে গভর্নর তিনি ফার্স্ট ভাইসরয়, তিনি কে ছিলেন, লর্ড ক্যানিং ছিলেন। লর্ড ক্যানিং যখন গভর্নর পদে নিযুক্ত ছিলেন তখনই ব্রিটেনের হাতে ক্ষমতা চলে যায় এবং ব্রিটেন গভর্নর জেনারেল পদ শেষ করেন এবং ভাইসরয় পদ চালু করেন। আর ফার্স্ট ভাইসরয় কাকে করেন, এই ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং হন। এই পয়েন্টটা মাথায় রাখতে বলেছি, স্টার দিয়ে রাখো প্রত্যেকটা পয়েন্ট। আর কি বলেছি যে এই অ্যাক্ট অনুযায়ী পিটস ইন্ডিয়া অ্যাক্ট ও ডাক্টিং অফ ল্যাবস শেষ করা হয়। ডাক্টিং অফ ল্যাবস তোমাদের কি করিয়েছি, কি বলেছি যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ও ডাক্টিং অফ ল্যাবস শেষ করা হয়। দেখো এর পরের পয়েন্ট লেখো, এর পরের পার্টটা লেখো। দেখো পরের পার্টটা লেখো,
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। কি বললাম? ইন্ডিয়ান অ্যাক্ট, দেখো পরের পার্টটা লেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1858। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1858। দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1858 সম্পর্কে জানবো, কেন ইম্পর্টেন্ট সেটা আমরা জানবো। এবার লেখো, প্রথম পয়েন্ট লেখো, 1858 সালে অ্যাক্ট অনুযায়ী, 1858 সালে অ্যাক্ট অনুযায়ী যে 15 জনকে যুক্ত করা হয়েছিল, যে 1858 সালে অ্যাক্ট অনুযায়ী যে 15 জন ভারতীয়কে যুক্ত করা হয়েছিল, 15 জন ভারতীয়কে যুক্ত করা হয়, যে 15 জন ভারতীয়কে যুক্ত করা হয়, তারা কারা ছিল তাদের সম্পর্কে আমরা জানো। তারা কারা ছিল সেটা খুব মাথায় রাখবে। লেখো, বেনারসের রাজা, যে 15 জনকে যুক্ত করা তারা কে ছিল? বেনারসের রাজা ছিল। তারপরে কে ছিল? বেনারসের রাজা ছিল। তারপরে কে ছিল? বেনারসের রাজার পরে লেখো, পাটিয়ালের মহারাজা, পাটিয়ালের মহারাজা। আর কে ছিল? পাটিয়ালের, তাহলে বললাম বেনারসের রাজা ছিল, পাটিয়ালের মহারাজা ছিল, আর কে ছিল? স্যার দিনকার রাও। স্যার কে ছিল? স্যার দিনকার রাও ছিল। কে কে ছিল? কি বলা হয়েছে দেখো, ভালো করে বোঝো। 1858 সালে যে 15 জন তাদের মধ্যে কে কে ছিল? বেনারসের রাজা, পাটিয়ালের মহারাজা, স্যার দিনকার রাওকে যুক্ত করা হয়। কি করা হয়? যুক্ত করা হয়। তারপরে পাঠ লেখো, তারপরে কি বলা হয়েছিল এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 আর কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছিল যে পরবর্তীকালে ভারতের সংবিধান রচনা করা হবে ও সংসদ ও তৈরি হবে। তাহলে এই এক দ্বারা দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1858, এই এক দ্বারাই কিন্তু বলা হয়েছিল, কি বলা হয়েছিল? যে ভারতীয় সংবিধান রচনা করা হবে ও সংসদও তৈরি হবে, সেখানে ভারতীয়দের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষায় কোশ্চেন আসবে যে কোন কাউন্সিল অ্যাক্ট, কত সালে কাউন্সিল অ্যাক্টে বলা হয়েছিল যে ভারতের সংবিধান তৈরি হবে এবং সেখানে ভারতীয়দের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে আমরা মাথায় রাখবো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত? 1858 সাল। এটা কিন্তু মাথায় রাখবো, প্রত্যেকে নোট করো। আর কি বলা হয়েছিল? এর পরেই আসে ব্রিটেন থেকে পার্লামেন্টারি সিস্টেম। তাহলে এর পর থেকেই, অর্থাৎ দেখো এই 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল এই সময় কিন্তু আসে কি? ব্রিটেন থেকে পার্লামেন্টারি সিস্টেম। ব্রিটেন থেকে কি আসে? পার্লামেন্টারি সিস্টেম। কি আসে লিখে নাও, ব্রিটেন থেকে কি আসে? পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেম আসে। এই সময় দেখা যায় কি? এই সময় দেখা যায় আইপিসি। এই সময় কি দেখা যায়? এই সময় দেখা যায় আইপিসি। মাথা রাখবে, এই সময় দেখা যায় কি? কি ভালো করে দেখো, এই সময় দেখা যায় আইপিসি। আইপিসির ফুল ফর্ম খুব আসে, লিখে নাও, ইন্ডিয়ান পিনাল কোড। খুব আসে, ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নাও, স্টার দিয়ে লিখে নাও। কি দেখা যায়? আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড। তারপরে পয়েন্ট লেখো, এই এক দ্বারাই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, বেঙ্গল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার। লেখো, এই এক দ্বারাই বেঙ্গল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার
প্রভিন্স, কি বললাম, বেঙ্গল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড পাঞ্জাবে লেজিসলেটিভ কাউন্সিল বানানো হয়, মাথায় রাখবে। এরপরে কি করা হয় ভালো করে বোঝো, এরপরে কি করা হয়েছে, আমি কি বললাম যে ব্রিটেন থেকে পার্লামেন্টারি সিস্টেম আসে, এই সময় দেখা যায় কি আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড। তারপরে কি বলেছি, এই এক দ্বারাই বেঙ্গল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড পাঞ্জাবে লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ আইন পরিষদ বানানো হয়, মাথায় রাখবে। তাহলে এই পয়েন্টটা আমি কি বলেছি দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1858 সালে কি করা হয়েছে, যে 1861, কি বললাম, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তাহলে এখানে কি কি বলা হয়েছে, 1858 সালের অনুযায়ী যে 15 জনকে যুক্ত করা হয় তারা কোথাকার ছিল বলছে, তাদের সঙ্গে আরো 3 জন। দেখো পয়েন্টটা তখন ওখানে আমি একটু ভুল বলেছি, ওটা হচ্ছে যে 15 জনকে যুক্ত করা হয়েছিল 1800, যে 15 জন ভারতীয়কে যুক্ত করা হয়েছিল 1800 কত সাল, 1858 সালে, তাদের সঙ্গে আরো 3 জনকে যুক্ত করা হয়েছিল। সেটা কত সালে যুক্ত করা ছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1858 সালে যুক্ত করা হয়েছে। ওখানে একটু কারেকশন করলাম, একটু ভুল হয়ে গেছে ওখানে। তো কি বললাম, 1858 সালে যে 15 জন ভারতীয়কে যুক্ত করা হয়, 1861 সালে অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে আরো 3 জনকে যুক্ত করা হয়। সেই 3 জন, এই কোশ্চেনটাই আসে, সেই 3 জন কারা ছিল, নতুন করে যে 3 জনকে যুক্ত করা হয়েছে সেই 3 জন ছিল বেনারসের রাজা, পাটিয়ালের মহারাজা স্যার ধিনকার রাও। ঠিক আছে, যুক্ত করা হয়, লিখে নাও। তারপরে আর কি করা হয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 দ্বারা আর করা বলা হয়েছিল পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচনা করা হবে এবং সংসদও তৈরি হবে, সেখানে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এরপরেই আসে কি, ব্রিটেন থেকে পার্লামেন্টারি সিস্টেম। এই সময় দেখা যায় আইপিসি অর্থাৎ কি বলেছি, আইপিসি ফুল ফর্ম ইন্ডিয়ান পিনাল কোড। এই এক দ্বারাই কি হয়, বেঙ্গল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড পাঞ্জাবে কি হয়, লেজিসলেটিভ কাউন্সিল বানানো হয় অর্থাৎ আইন পরিষদ বানানো হয়। তাহলে দেখো অলরেডি টাইম ওভার হয়ে গেছে, তো আমাকে ক্লাস শেষ করতে হবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, দেখো আমি অনেক খেটেই নোটস তৈরি করি এবং তোমাদের বেটার কিছু দেওয়ার চেষ্টা করি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা যত পারো ক্লাস শেয়ার করো। আর আমি খুব শীঘ্রই আবার লাইভ ক্লাস শুরু করব, যে এই ঝড় বৃষ্টির জন্য নেটটা থাকছে না ঠিকঠাক, যার কারণে করাতে পারছি না। তবে আমি খুব শীঘ্রই আমি লাইভ ক্লাস করানোর চেষ্টা করব, কারণ তোমাদের সঙ্গে ঠিক আমি যোগাযোগ হচ্ছে না। যেভাবে আমি তোমাদের 5টা করে কোশ্চেন দিতাম প্রতিদিন, তারপরে আমি একটা টেস্ট নিতাম, সেগুলো হচ্ছে না। তো আমি খুব শীঘ্রই লাইভ ক্লাস করানোর ব্যবস্থা করছি। আর তোমরা যত বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আমি সবসময়ের জন্যই ফ্রিতে ক্লাস করাবো, জিকে পার্ট, কখনোই ফিস নেব না। আরেকটা কথা, তোমরা যারা নতুন ক্লাস দেখছো তারা অবশ্যই বায়োলজি পার্ট শেষ করেছি 1 নম্বর 2 নম্বর করে পরপর ক্লাস দেখো। আর ইন্ডিয়ান পলিটি এটা 4 নম্বর ক্লাস হচ্ছে, তো ক্লাসগুলো পরপর দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।